নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে লার্নিং ডিজাইন নিয়ে। লার্নিং ডিজাইন বা শিখন নকশা কি, সঙ্গে থাকছে শিখন নকশার গুরুত্ব, শিখন নকশার বৈশিষ্ট্য এবং শিখন নকশার ধাপগুলো কি কি সেগুলো আলোচনা করুন। এই সব বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে জানব। তাহলে চলুন শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করছি। শিখন নকশা বা লার্নিং ডিজাইন। ধারণা: শ্রেণীকক্ষে পাঠ সুষ্ঠুভাবে উপস্থাপন করতে হলে একটি সুদক্ষ পরিকল্পিত নকশা শিক্ষককে আগের থেকে তৈরি করে রাখতে হয়। একে বলে শিখন নকশা। এর ফলে শিখন উদ্দেশ্যগুলো খুব তাড়াতাড়ি আয়ত্ত করা যায়। আমরা যখন বিদ্যালয়ে বা শিক্ষকরা যখন বিদ্যালয়ে কোনো ক্লাসে যান, তার সাবজেক্ট যেটাই হোক না কেন, সেই সাবজেক্টটি কতটুকু পড়াবেন, কিভাবে পড়াবেন, তার মধ্যে কি কি প্রশ্ন করবেন শিক্ষার্থীদের কাছে, যাবতীয় সব কিছুর একটি পরিকল্পনা তিনি আগে থেকে করে চলে যান ক্লাসে। তাহলে কি হয়, তার শিখনটি খুব সুন্দরভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়। কারণ ইনস্ট্যান্ট ওখানে গিয়ে বই দেখে পড়ে পড়ে আমরা যদি পড়াই, তাহলে শিক্ষার্থীদের সেই বই দেখে পড়ানোটা ভালো লাগে না এবং ইনস্ট্যান্ট সেখানে মাথাতে বুদ্ধি নাও আসতে পারে এই সময় আমি কি প্রশ্ন করব বা শিক্ষার্থীদের কিভাবে পড়াবো। আগের থেকে যদি আমরা প্ল্যান করে যাই বা তৈরি করে যাই, তাহলে কিন্তু সেখানে গিয়ে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আমরা দেখে দেখে বা কি তৈরি করে গেছে সেগুলো দিয়ে আমরা কিন্তু সুষ্ঠুভাবে ক্লাসটা নিতে পারবো। অন্যথায় কি হবে, সময় বেশি লাগবে, হয়তো পড়ানোটি ভালো নাও হতে পারে। সংজ্ঞায় কি বলেছে: শিক্ষক শিখন প্রক্রিয়াকে স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বর্ণনীয় ও বিষয় যা প্রচেষ্টাকে শিখন নকশা বলে। শিক্ষক বা শিক্ষিকা শিক্ষণ কাজ ও তার সহায়ক কাজকে সুষ্ঠুভাবে সম্পাদন করার উদ্দেশ্যে সমগ্র পাঠকে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে যে বিশেষ পদ্ধতিতে পাঠদান করেন, তারই সামগ্রিক রূপকে শিখন নকশা বলা হয়ে থাকে। সংক্ষেপে, লার্নিং ডিজাইন বা শিখন নকশা বলতে বোঝায় একজন শিক্ষার্থীর কলা বা বিজ্ঞান বিভাগ ও অন্যান্য শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সবকটি স্তরের প্রয়োগ, যা একজন শিক্ষক শ্রেণীকক্ষে করবেন। একক পাঠ পরিকল্পনা থেকে শুরু করে পাঠ পরিকল্পনার উদ্দেশ্য নির্ধারণ, পূর্বজ্ঞান নির্ধারণ, শিক্ষণ কৌশল ও ব্যবহারিক উপযোগী শিক্ষা সহায়ক প্রদীপনের শনাক্তকরণ এবং সবশেষে মূল্যায়ন, এই সবগুলোকে নিয়েই তৈরি হয় শিখন নকশা বা লার্নিং ডিজাইন। তার মানে একটি ক্লাস সম্পূর্ণ করার জন্য, সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য একজন শিক্ষক যেসব বিষয়গুলোর উপর নির্ভর করে শিক্ষা দেন এবং যে কৌশলগুলো অবলম্বন করেন, সব কিছু মিলেই হচ্ছে লার্নিং ডিজাইন। এটি একটি কার্যকরী পদ্ধতি। এটি শিক্ষাদানকারীর মনোভাব, বিষয়ের প্রতি ধারণা, মনন, চিন্তন, শিক্ষার্থীদের পূর্বজ্ঞান, শিক্ষার দানের উদ্দেশ্য, মূল্যায়ন, সংশোধনী, পাঠ প্রয়োগের দক্ষতা, এই সব কিছুর সামগ্রিক রূপ হচ্ছে লার্নিং ডিজাইন বা শিখন নকশা। মনে রাখবেন, শিখন নকশা তৈরি করার মূল কারণ হচ্ছে আমরা যে বিষয়টি পড়াবো বা যতটুকু পারবো সেটা যাতে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, সঠিক উপায়ে যাতে শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে বুঝতে পারে এবং তার মূল্যায়ন করা যদি হয়, সেই মূল্যায়নটি যাতে সুষ্ঠু, স্বাভাবিক হয়, ভালো হয়, সেই জন্যই কিন্তু আমরা পাঠ শিখন নকশা বা লার্নিং ডিজাইন করে থাকি। শিখন নকশার গুরুত্ব: এটি শিক্ষককে সুষ্ঠুভাবে শিক্ষণে এবং শিক্ষার্থীকে সহায়তা করে। এর গুরুত্বগুলো হলো: 1. শিখন সুসংগঠিত করে তোলে। 2. শিক্ষণের সময় সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করা যায়। 3 নাম্বার, শিখন নকশা কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনে ব্যবহৃত হয়। 4. এটি শিক্ষা সহায়ক প্রদীপনের সঠিক প্রয়োগের সহায়ক। 5 নাম্বার, এটি শিক্ষার্থীদের আগ্রহ, মনোভাব এবং ক্ষমতা অনুযায়ী তৈরি করা হয়। শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের সংখ্যা এবং শিক্ষার লক্ষ্য অনুযায়ী এটি তৈরি করা হয়ে থাকে। 6 নাম্বার, শিক্ষক পাঠ উপস্থাপনের সময় এটিকে গাইড হিসেবে ব্যবহার করতে পারেন।
শিক্ষণের সময় শিক্ষককে এটি আত্মবিশ্বাস যোগায়। কারণ শিক্ষক যদি পড়াতে পড়াতে কিছু ভুলে যান, তাহলে কিন্তু এই শিখন নকশার দ্বারা তিনি মনে করে খুব সুন্দরভাবে কিন্তু সেই তার শিক্ষাটা কিন্তু দিতে পারবে। 7 নম্বর, শিক্ষকের অযথা শক্তি অপচয় হয় না, পাঠদান সুপরিকল্পিতভাবে করা যায়। 8 নম্বর, এটি পাঠ্যসূচি, শিক্ষার উদ্দেশ্য এবং পাঠদান প্রক্রিয়ার মধ্যে সেতু বন্ধন তৈরি করে এবং সঠিক সময়ে আমরা যাতে সিলেবাস কমপ্লিট করতে পারি বা বিষয়টা সম্পূর্ণ করতে পারি, এর জন্য কিন্তু শিখন নকশা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। এবার আমরা শিখন নকশার বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই। শিক্ষার্থীদের ব্যক্তি বৈষম্যর উপর নির্ভর করে শিখন নকশা তৈরি করা হয়ে থাকে। 2 নাম্বার, বিষয়বস্তু এবং শিক্ষার্থীদের বৈশিষ্ট্য আগ্রহ অনুযায়ী এটি তৈরি করা হয়ে থাকে। 3 নাম্বার, এটি পাঠদান প্রক্রিয়াকে সহজ সরল করার জন্য সংগঠিত করা হয়ে থাকে। পড়ানোর সময় আমরা কোন শিক্ষা উপকরণটি ব্যবহার করব, কোন শিক্ষা উপকরণটি ব্যবহার করলে শিক্ষার্থী বিষয়টি সঠিকভাবে বুঝতে পারবে, তার প্ল্যানিংগুলো যদি আমরা আগের থেকে করে নিয়ে রাখি, তাহলে কিন্তু খুব সহজ সরলভাবে কিন্তু আমরা শিক্ষার্থীদের বিষয়গুলো বোঝাতে পারবো। 4 নাম্বার, শিক্ষার উদ্দেশ্য এবং পাঠদান প্রক্রিয়ার মধ্যে সেতু বন্ধন তৈরি করে এই লার্নিং ডিজাইন। 5 নাম্বার, পাঠের বিষয়বস্তু, শ্রেণীকক্ষের আকার অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার সুষ্ঠুভাবে করা যায়। 6 নাম্বার, এতে শিক্ষণ পদ্ধতি পূর্ব নির্ধারিত থাকে। আমি কি পড়াবো, কিভাবে পড়াবো, কি পড়াবো, শিক্ষার্থীদের কি প্রশ্ন করব, শিক্ষার্থীরা কি উত্তর দিতে পারে এবং মূল্যায়ন করব কিভাবে, সব কিছুই কিন্তু আমরা লার্নিং ডিজাইনে আগের থেকেই তৈরি করে রাখি। সেই জন্যই এখানে বলেছে শিক্ষণ পদ্ধতি পূর্ব নির্ধারিত। আমি লেকচার মেথডে পড়াবো, গল্প করে পড়াবো না প্রজেক্ট মেথডে পড়াবো, সব কিছুই কিন্তু আমরা পূর্ব পরিকল্পিতভাবে কিন্তু করে থাকি। 7 নাম্বার, শিক্ষকদের শক্তি অপচয় রোধ করা যায়। কারণ আগের থেকে যদি আমি চিন্তা ভাবনা করে থাকি, তাহলে কিন্তু আমাদের পরিশ্রম একটু কম হবে। কারণ ইনস্ট্যান্ট ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের অবস্থা বুঝে সেই সময় চিন্তা ভাবনা করে কিছু একটি তৈরি করা একটু কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এবং কষ্ট সহিষ্ণু। 8 নাম্বার, শিক্ষার কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলো খুব সহজে আয়ত্ত করা যায়। 9 নাম্বার, সময় এবং সম্পদ সুপরিকল্পিতভাবে ব্যবহার করা যায়, যেটা বলছিলাম। 10 নাম্বার, শিক্ষকদের পাঠ উপস্থাপনের সময় আত্মবিশ্বাস গড়ে ওঠে। একটি জিনিস মনে রাখুন, আমরা যে কোনো কাজ করার পূর্বে যদি আমরা পরিকল্পনা করে থাকি বা কোনো একটি নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করি, তাহলে কি হবে, সেই কাজটি কিন্তু শেষ করতে খুব কম সময় লাগবে এবং কি বাধা আসতে পারে, কি সমস্যার সম্মুখীন হতে পারি, সেগুলো কিন্তু আগের থেকেই আমাদের ধারণা থাকবে। সেই মতো করে কিন্তু আমরা আগের থেকে প্রস্তুত হয়ে থাকতে পারবো। যে কোনো কাজের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে শুধু নয়, যে কোনো বাড়ি তৈরি করার ক্ষেত্রে, কোথাও যাচ্ছি সেক্ষেত্রে যদি আগে পরিকল্পনা করে থাকি, তাহলে কিন্তু আমাদের সমস্যা কিন্তু কম আসে। সেক্ষেত্রে এই শিখনের ক্ষেত্রেও কিন্তু এই লার্নিং ডিজাইন বা শিখন নকশাও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে হেল্প করে আমাদের এই শিক্ষার কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলো পূরণ করতে। এবার শিখন নকশা তৈরি করার ধাপগুলো আমরা এক এক করে জেনে নিই। শিখন নকশা একটি যুক্তি নির্ভর সুপরিকল্পিতভাবে রচিত। এটি শিক্ষার্থীদের মনস্তত্ত্ব নির্ভর পাঠ পরিকল্পনা। এটি একটা ফলপ্রদ হবে যা নির্ভর করে শিক্ষকদের জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতার উপর। জে.এফ. হার্বার্ট প্রথমে 4টি এবং পরে 6টি ধাপের শিখন নকশা তৈরি করার কথা বলেছেন। একে হার্বার্টিয়ান লার্নিং ডিজাইন বলা হয়ে থাকে। এই 6টি ধাপ কি? প্রথমে আয়োজন স্তর, 2 নাম্বার উপস্থাপন স্তর, 3 নাম্বার সংযুক্তিকরণ বা তুলনাকরণ স্তর, 4 নাম্বার সাধারণীকরণ স্তর, 5 নাম্বার প্রয়োগ স্তর, 6 নাম্বার পুনরাবৃত্তি। আয়োজন স্তর। 1 নাম্বার আয়োজন স্তরে আমরা কি করব? শিক্ষক পাঠ এককটিকে ছোট ছোট উপ এককে ভাগ করবেন। তিনি যতটুকু একক একটি পিরিয়ডে পড়াবেন, তার একটি পট ভূমিকা গল্পচ্ছলে শিক্ষার্থীদের বলবেন। আগে বই দেখে পড়ার আগে বা মূল টপিকে ঢোকার আগে
সেই টপিকে কি কি থাকতে পারে সেই সব নিয়ে শিক্ষার্থীদের সামনে শিক্ষক বা শিক্ষিকা সাধারণ ধারণা দেবেন গল্পের ছলে। তারপরে তিনি কি করবেন, শিক্ষক শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান পরীক্ষা করার জন্য প্রশ্ন করবেন। আগের দিনে তিনি কি পড়িয়ে এসেছেন এই বিষয় রিলেটেড সেগুলো প্রশ্ন করবেন, জানার চেষ্টা করবেন। তারপরে কি করবেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি বিষয়টির প্রতি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করবেন। আজকে যেটি পড়াবো সেটির প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করবেন, অবশ্যই বিষয়ভিত্তিক হতে হবে। ডি নাম্বার ধাপটি ল অফ রেডিনেস মেনে চলবেন। ল অফ রেডিনেস যত সম্ভব ট্রায়াল অ্যান্ড এরর থিওরিতে আমরা কিন্তু পেয়েছিলাম। তারপর কি করব, 5 থেকে 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে এই আয়োজন স্তরটি। এরপরে চলে আসবো আমরা উপস্থাপন স্তর। এখন আমরা কি করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর এটি। শিক্ষক শিক্ষার্থীদের সামনে সুপরিকল্পিতভাবে এবং সুসংগঠিত উপায়ে বিষয়বস্তু উপস্থাপন করবেন। তার মানে যেটি আজকের পাঠ্য বিষয় যেটি পড়াবো সেটি সম্পূর্ণভাবে উপস্থাপন করবেন। শিক্ষক প্রাসঙ্গিক শিক্ষা সহায়ক উপকরণ, চার্ট, মডেল, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার যাবতীয় যত কিছু দরকার তার মাধ্যমে এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তরের মাধ্যমে বিষয়টিকে উপস্থাপন করবেন। যেটি যেটি দরকার তা করবেন শিক্ষক শিক্ষিকারা। এই ধাপটি 20 থেকে 25 মিনিটের মধ্যে সম্পূর্ণ করবেন। তারপর কি করবেন, সংযুক্তিকরণ বা তুলনাকরণ স্তর। 1 নম্বরে কি করবেন, শিক্ষক বিষয়টিকে ধারণা দেওয়ার পর শিক্ষার্থীকে পূর্ব অর্জিত জ্ঞানের সঙ্গে সেটিকে তুলনা করবেন। তাহলে আগের পড়ার বিষয় এবং বর্তমান পড়ার বিষয়ের মধ্যে ইন্টার রিলেটেড তুলনা করবেন, বুঝতে চেষ্টা করাবেন শিক্ষার্থীদের যে আগের পড়া এবং এখনকার পড়ার সঙ্গে যে একটি সংযোগ আছে সেটি কিভাবে সংযোগ আছে বা কী পার্থক্য আছে সেগুলো বুঝতে সাহায্য করবেন শিক্ষক। তারপরে কি করবেন, শিক্ষার্থীদের মধ্যে তুলনামূলক জ্ঞান, আগ্রহ এবং কৌতূহলের সঞ্চার করাবেন। এই ধাপটি 5 মিনিটে সম্পন্ন করবেন। তারপর সাধারণীকরণ স্তরে আসবেন। এই স্তরে কি করবেন, এই স্তরে শিক্ষক উপস্থাপিত পাঠের সমগ্র অংশের একটি সারসংক্ষেপ এবং মূল বক্তব্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন। শিক্ষক শিক্ষার্থীদের চিন্তা উদ্বেগকারী কিছু প্রশ্ন করবেন। শিক্ষার্থীরা নিজেরা বিষয়টি নিয়ে ভাববেন, ফলে তাদের চিন্তনের প্রতিফলন ঘটবেন। এই স্তরটি 5 মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। এরপর প্রয়োগ স্তর। 1 নম্বরে কি করবেন, প্রয়োগ স্তরে শিক্ষার্থীরা কতটা জ্ঞান আয়ত্ত করতে পেরেছে তা পরীক্ষার জন্য শিক্ষক কিছু প্রাসঙ্গিক অনুসন্ধানমূলক প্রশ্ন করবেন। তারপর কি করবেন, এর দ্বারা শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই মূল্যায়ন করতে পারবে যে শিক্ষার্থীরা কতটা শিখেছে বা শিক্ষক কতটা শেখাতে পেরেছে। দুজনেই কিন্তু মূল্যায়ন হয়ে যাবে এই প্রশ্নকরণের মাধ্যমে। শিক্ষক যদি সঠিকভাবে শেখাতে পারে শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর দিতে পারবে, আর শিক্ষার্থীরা যদি শিখে থাকে তাহলেও সঠিকভাবে প্রশ্ন উত্তর দিতে পারবে। পাঠের উদ্দেশ্য কতটা পূরণ হচ্ছে তা যাচাই করতে পারবেন। তারপর কি করবেন, এই ধাপটি সম্পূর্ণ করতে 7 মিনিট সময় নেওয়া যেতে পারে। এরপরে লাস্ট স্টেপ, সেটি হচ্ছে পুনরাবৃত্তি। শিক্ষণ পদ্ধতি উপস্থাপন কোনো কিছুতে ত্রুটি থাকলে শিক্ষক সেটা পরিবর্তন করবেন ও পাঠটি আবার সঠিকভাবে এবং বিস্তারিতভাবে উপস্থাপন করবেন। তারপর কি করবেন, শিক্ষক প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের স্থায়িত্ব ও গভীরতা যাচাই করে নেবেন। এর জন্য নির্দিষ্ট কোনো সময় ধার্য করা যাবে না। যতক্ষণ না শিক্ষার্থীরা বিষয়টি আয়ত্ত করতে পেরেছে ততক্ষণ শিক্ষক মহাশয় নির্দেশনা দেবেন এবং পাঠ উপস্থাপনা করবেন। এই যে 6টি স্টেপ আছে, যেহেতু একটি নির্দিষ্ট ক্লাসে এই 6টি স্টেপ আমরা ব্যবহার করছি, সেক্ষেত্রে মনে রাখবেন 40 থেকে 50 মিনিট, বিশেষ করে 45 থেকে 50 মিনিটের মধ্যে কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ করতে হবে, নাহলে পরবর্তী ক্লাসেরও তো একটি সময় আছে। প্রত্যেকটি ধাপে ধাপে যে টাইমিংটি দেওয়া আছে মোটামুটিভাবে 45 থেকে 50 মিনিটের ক্লাসের জন্য তৈরি করা হয়েছে, এবং পরবর্তীতে যদি ক্লাসের টাইমিং শর্ট থাকে সেই হিসেবে কিন্তু আমাদের টাইমিংগুলো টুকটাক কিন্তু চেঞ্জ করতে হতে পারে। কিন্তু মনে রাখবেন, বিশেষ করে প্রত্যেকটি ক্লাস হাই স্কুলে বা কলেজে 40 থেকে 50 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে থাকে। 40 থেকে 50 মিনিটের জন্য এই যে স্তরগুলো এটি কিন্তু সঠিক স্তর। তাহলে আশা রাখছি লার্নিং ডিজাইন সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা হয়ে গেছে।
আপনাদের কাছে অনুরোধ, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।